আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে। দেশের রাজনীতিতে আবারও গভীর ষড়যন্ত্রের আভাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা জানালেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়াপল্টনের প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন, তারেক রহমান দেশে ফিরবেন, কেউ তাকে আটকাতে পারবে না। এখন আপনারা বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন? অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন, কেউ ওনাকে আটকে রাখতে পারবে না। মিটফোটের সাম্প্রতিক ঘটনা, জামাত এবং চরমোনাই পীরকে জড়িয়ে এই ঘটনার নেপথ্যে কারসাজির অভিযোগও তুলেছেন বিএনপির এই শীর্ষ নেতা। 14 জুলাই দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারেক রহমান দেশে আসবেন, কেউ বাধা দিতে পারবে না। এ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, উনি আসবেন, কেউ ওনাকে আসতে বাধা দিতে পারবে না। তবে বর্তমান অবস্থায় এবং বিভিন্ন মহলের বক্তব্য ও কর্মকাণ্ডে আমার মনে হচ্ছে তারেক রহমানের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। অনেকেই তারেক রহমানকে সহ্য করতে পারছে না, কারণ তারা জানে তারেক রহমানের নেতৃত্বেই দেশ এবং বিএনপি ঘুরে দাঁড়াবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই কারো হাতে নিরাপদ নয়। আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। মিটফোটের ঘটনাটি পরিকল্পিত দাবি করে মির্জা আব্বাস বলেন, ঘটনাটি একেবারেই পরিকল্পিত। একটি ভিডিওতে দেখা গেছে একজন ক্যামেরাম্যান পুরো ঘটনা নির্মূলভাবে ধারণ করেছে। কোনো কাঁপুনি নেই, যেন পরিকল্পনা মাফিক তৈরি করা ভিডিও। ঘটনাটি ঘটানো হয়েছে বিএনপিকে বিতর্কিত করতে। তবে এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, বরং পরিকল্পিতভাবে এই দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা চলছে। ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও, অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। জামাত ইসলামী ও চরমোনাই পীরকে নিয়ে কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এই পীর সাহেবের কোনো এলেম জ্ঞান নেই। হেফাজতের ঘটনার সময় তিনি নীরব ছিলেন। হেফাজতের পক্ষে সে সময় কে দাঁড়িয়েছিল? বিএনপি নিজেই দাঁড়িয়েছিল। চরমোনাইয়ের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক। শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের ভাঙা করা হয়েছিল, এই চরমোনাইয়ের বিশ্বাস কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। জামাতকে উদ্দেশ্য করে বলেন, জামাতের কাজ হলো লম্বা লম্বা কথা বলা আর সুকৌশলে বড় বড় গ্রুপ থেকে চাঁদা নেওয়া। এক এক সময় এক এক দলের ভরসায় ছিল, এখন তাদের মাথা ব্যথার কারণ বিএনপি। বিএনপিকে শেষ করতে পারলে এরা রাজত্ব করতে পারবে। লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন। তারেক রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, একজন বলেছিল তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই দেশের জন্যই তার কোমর ভেঙেছে। আপনাদের একটাও লোম ছেঁড়ার সাহস নেই। আজ সেই তারেক রহমান আপনাদের হিংসার কারণ। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ হবে। বিএনপি এদেশের মানুষের শেষ ভরসা। একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 11-র সময়। বাস্তব সত্যি, অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি, শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে। তার সম্পর্কে চিৎকারে মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।